একটুখানি দাঁড়াও, হ্যাঁ, আমার প্রেজেন্টেশনটা কোথায় লিখেছি একবার দেখুন। আচ্ছা আচ্ছা, সবাই রেডি? হ্যাঁ। ওকে ওকে। আজকে একটা তোমাদের খুব সহজ টপিক আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। ইন্ডিয়ান জিওগ্রাফি, সরি, অনলি জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে যে পার্টটা সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। আচ্ছা দেখো, অ্যাটমসফিয়ারটা আমরা সাধারণত কি হিসেবে জানি, যে আমাদের আহ, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই লেয়ারের মধ্যে আমাদের কাছে সেটা পড়ার দিক থেকে কিসে গুরুত্বপূর্ণ, এই লেয়ারটা কিন্তু মানে সব জায়গায় তার ডেন্সিটি সেম নয়। ঠিক আছে, সব জায়গায় তার কিন্তু ডেন্সিটি আলাদা আলাদা, এবং সেই ডেন্সিটি আলাদা আলাদা হওয়ার জন্য এক একটা স্তরে এক একটা ঘটনা ঘটে, এবং সেই ঘটনাগুলোর থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসে। দেখ, সাধারণত আমাদের যে সিস্টেমটা আছে তার মধ্যে এই যে ধরো আমাদের যে পুরো অ্যাটমসফিয়ার হচ্ছে এই যে আমাদের উপরে যে লেয়ারটা আছে, অদৃশ্য লেয়ারটা আছে, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ার। পুরো যে ওয়াটার পার্টটা, সেটাকে বলে হাইড্রোস্ফিয়ার। পুরো যে প্রাণী জগৎটা, মানে আহ, প্রাণী না, শুধু প্ল্যান্ট অ্যানিমাল দুটোই, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। আর এই যে রক সিস্টেম, সেগুলো হচ্ছে জিওস্ফিয়ারের মধ্যে। এই সমস্ত কিছুই কিন্তু একটা আর্থ সিস্টেমের মধ্যে টোটাল সিস্টেমটা তৈরি। দেখ, এইখানে সব মানে আর্থের মধ্যে সব থেকে বেশি এখানে কিন্তু একটা জিনিস দেখো, এই প্রশ্নটাকে কিন্তু একদম আমি যেটা বলছি সেটা ভুল হবে না একদম। আমি যেটা আজকে পড়াচ্ছি সেটা কিন্তু অ্যাটমসফিয়ারের এলিমেন্টস। আর একটা তোমাদের আছে যে হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট অন দ্য আর্থ। সেটা হচ্ছে আর্থ কি জিনিস দিয়ে তৈরি, আর্থ ক্রাস্টটা। আর্থের মানে আর্থের যে ক্রাস্ট, ম্যান্টেল, কোর, ওই পার্টটা আছে, সেই পার্টটা কিন্তু আজকে আমি পড়াচ্ছি না। সেইখানে কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর অক্সিজেন, এগুলো। আজকে আমি যেটা পড়াচ্ছি সেটা কিন্তু অ্যাটমসফিয়ার। এগুলো কিন্তু মানে খুব কনফিউজিং প্রশ্ন। দেখো, আজকে যেটা পড়াচ্ছি অ্যাটমসফিয়ারের মধ্যে ম্যাক্সিমাম যেটা জুড়ে থাকে সেটা কি বলো? নাইট্রোজেন। নাইট্রোজেন, এক্স্যাক্টলি। সব থেকে বেশি এবং অনেক অনেক বেশি হচ্ছে নাইট্রোজেন। কিন্তু একটা ব্যাপার দেখো, আমরা এয়ারকে মিক্সচার বলি, এবং এয়ারের মধ্যে কিন্তু নাইট্রোজেন আছে। কিন্তু নাইট্রোজেন আমাদের শোষণ করার প্রয়োজন পড়ে না, কিন্তু গাছ কিন্তু ডাইরেক্টলি নাইট্রোজেনটাকে গ্রহণ করতে পারে না। ঠিক আছে, নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকলেও অ্যানিমা ইয়েতে প্লান্টসের যে নাইট্রোজেনটা দরকার তারা কিন্তু ডাইরেক্ট, যেমন অন্যান্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, নাইট্রোজেনকে কিন্তু ডাইরেক্ট গ্রহণ করতে পারে না। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে অক্সিজেন, এবং অক্সিজেনের থেকে সামান্য কম পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, একদম 0.03% টাইপ মতো। আর বাকি অন্যান্য অনেক ওই যেগুলো নোবেল গ্যাস, তারপর ওয়াটার ভেপার ইত্যাদি ইত্যাদি প্রচুর থাকে। দেখো, এখানে আমি লিখেছি যে এই যে ওজোন, নাইট্রোজেন, আয়োডিন, কার্বন কার্বন মনোক্সাইড, এগুলো অনেক অনেক পরিমাণে থাকে তার মধ্যে। ঠিক আছে, এখানে দেখো, তোমাদের আমি কি বললাম যে এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তোমাদের যখন আর দাঁড়াও, আর্থের কথা বলবে, মানে জাস্ট আর্থ ক্রাস্টের কথা বলবে, আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, তখন কিন্তু অ্যালুমিনিয়াম সব থেকে বেশি থাকে। হ্যাঁ, মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট, এই কথাটা মনে রাখবে। এটা হচ্ছে আর্থ ক্রাস্ট। আমি যেটা অ্যাটমসফিয়ারে বললাম, অ্যাটমসফিয়ারে সব থেকে যেটা বেশি থাকে সেটা হচ্ছে এইটা, ম্যাক্সিমাম অ্যামাউন্ট থাকে। ঠিক আছে, আর আচ্ছা দেখো, আমরা তো এখন একটা তাহলে অ্যাটমসফিয়ার, বাকি 1% কি তাহলে? এই যে 1% হচ্ছে এই যে সমস্ত জিনিসগুলো, আর্গন, কার্বন ডাই অক্সাইড। তার মধ্যে কার্বন ডাই অক্সাইডেরটা, যেহেতু আমরা কার্বন ডাই অক্সাইড নিয়ে বেশি চিন্তিত, সেটা হচ্ছে 0.03%। ঠিক আছে, এই এতগুলো জিনিস বাকিটা থাকে। তার মধ্যে দেখো, এই যে গ্যাসগুলো থাকে এইগুলো কিন্তু আজকের যে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে,
এদের কিন্তু ভূমিকা অত্যন্ত বেশি। এই যে ট্রেস এলিমেন্ট গুলো যেগুলো দিয়েছে, তার মধ্যে তুমি দেখো এই যে একটা জিনিস হচ্ছে ওয়াটার ভেপার, কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, তোমাদের এখানে একটা আমি জিনিস লিখে রাখি গুরুত্বপূর্ণ। CO2 is the most responsible for গ্লোবাল ওয়ার্মিং। মানে যদি সমস্ত এই যে ট্রেস এলিমেন্ট গুলো আছে এদের মধ্যে যদি সবাইকার ভূমিকা বলা হয় যে কার ভূমিকা অত্যন্ত বেশি, সেখানে হচ্ছে CO2 প্রায় 50%। CO2 জন্যই কিন্তু এত টেম্পারেচার বাড়ছে। এই হচ্ছে গ্রিন হাউস হিসেবে কাজ করে। এছাড়াও দেখো যেগুলোকে আমরা ভাবতে পারি না, এখানে এই ট্রেস এলিমেন্ট গুলো সবকটার নাম দেওয়ার এটাই উদ্দেশ্য। তোমরা ওয়াটার পেপার, ওয়াটার পেপারকে চিন্তার মধ্যেই আনবে না যে এটা অ্যাটমসফিয়ারে থেকে পরিবেশকে গরম করছে, একটা অ্যাজ আ GHG গ্রিন হাউস গ্যাস হিসেবে কাজ করছে, তাই তো? আমরা তো এরকম অপশন সিলেক্ট করতে দেয় যে ওয়াটার ভেপার, কার্বন মনোক্সাইড, ধরো সালফার ডাই অক্সাইড আর একটা আর্গন দিয়ে দিল, এদের মধ্যে কোনটা গ্রিন হাউস গ্যাস নয়, তখন ন্যাচারালি বাকিগুলো কম্পাউন্ড। আর ওয়াটার ভেপারটাকে দেখে মনে হবে এটাও কম্পাউন্ড, বাট এটাকে দেখে মনে হবে কি এটা গ্রিন হাউস গ্যাস নয়। কিন্তু এই যে ট্রেস এলিমেন্ট গুলো একটু মাথায় রাখবে, সাধারণত কোন জায়গাগুলো থেকে আসে, এই যে মিথেন, হিলিয়াম, ওয়াটার ভেপার, ওজোন, এগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো হচ্ছে মেন মেন গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু এই তিনটে ইনফরমেশন গোলাবে না। আর্থ ক্রাস্টে সব থেকে বেশি কোনটা আছে, অ্যাটমসফিয়ারে কোনটা সবচেয়ে বেশি আছে, আর গ্রিন হাউস গ্যাসের মধ্যে সব থেকে বেশি রেসপন্সিবল গ্রিন হাউস গ্যাস অ্যাজ আ গ্রিন হাউস গ্যাস সব থেকে বেশি রেসপন্সিবল কে। ওকে, দেখো এরপর যে আমরা অ্যাটমসফিয়ারের যে ডিফারেন্স গুলো আছে, মানে দেখো 0 থেকে 12 কিলোমিটার, 12 থেকে 50 কিলোমিটার, প্রত্যেকটা স্তরে তাদের ডেন্সিটি আলাদা, এয়ারের ডেন্সিটি আলাদা, এয়ারের টাইপস আলাদা, এখানে আলাদা আলাদা ঘটনা ঘটে। সেই জন্য কিন্তু এই ভাগগুলো করা হয়েছে। এবং এরকম আছে যে এগুলো মনে রাখবে যে, দাঁড়াও, এই যে ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার এদের মধ্যখানে যে জায়গাটা, এটাকে ট্রপোপোজ বলে। এটা মনে রাখা খুব সহজ। ট্রপোপজ মানে এখানে ট্রপোস্ফিয়ার পজড হয়ে গেছে। আচ্ছা, একটা জিনিস দাঁড়াও, 1 মিনিট, এটা দেখলে একটু তোমাদের ইয়ে লাগতে পারে, ভুল লাগতে পারে। এই জায়গাটা লিখছি না, হ্যাঁ, এই জায়গাটা লিখে দিচ্ছি, কারণ এইটাকে আমি এই জায়গাটা ট্রপোস্ফিয়ার, এই জায়গাটা স্ট্র্যাটোস্ফিয়ার ধরছি। দাঁড়াও নাম্বারিং করে দিই। 1 নম্বর, এটা 2 নম্বর। হ্যাঁ, এখানে ওজোনোস্ফিয়ার বলে একটা পড়েছিলাম, ওটা নিয়ে। ওজোনোস্ফিয়ার হচ্ছে, আমি বলছি, দাঁড়াও, আমি ওজোনোস্ফিয়ার আছে বলছি, 1 মিনিট জাস্ট। দেখো ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ট্রোপোপোজ, মানে দুটোর যে বর্ডার লাইন, ঠিক আছে? এটা মনে রাখা সহজ, কারণ নাম অনুসারে তো এটা হচ্ছে স্ট্র্যাটোপোজ। এবার দেখো তোমরা যেটা বলছো যে ওজোনোস্ফিয়ার, এই স্ট্র্যাটোস্ফিয়ারের ওপর দিকটা, এই যে এই জায়গাটা, ঠিক আছে, পয়েন্টার যেটা করছি, মানে স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তার উপরের দিকটাতে ওজোন গ্যাসের ঘনত্ব থাকার জন্য, এবং এখানে ওজোন গ্যাসের ঘনত্ব যেটাকে আমরা ওজনের লেয়ারটা বলি, ঠিক আছে, সেটা থাকার জন্য এই জায়গাটার আর একটা নাম ওজোনোস্ফিয়ার। কিন্তু সেটা স্ট্র্যাটোস্ফিয়ারের একটু উঁচুর দিকে অবস্থিত, ঠিক আছে, একদম নিচুর দিকে নয়। তারপর এই মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এইখানে আর একটা লেয়ারের নাম, থার্মোস্ফিয়ারের আর একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, ঠিক আছে? সেটা কেন সেটা আমরা পড়বো। আর এখানে আর একটা ব্যাপার আছে, আমরা যত সাধারণত নিচ থেকে উপরে উঠি সাধারণত টেম্পারেচার কি চেঞ্জ হয়, আমরা ধরে নাও আমরা হচ্ছে 0 থেকে 12 কিলোমিটার মধ্যে থাকি, আমাদের যদি আমাদের ল্যান্ডটাকে 0 কিলোমিটার ধরে নাও, তার থেকে 12 কিলোমিটার অব্দি এখানে আমাদের কি চেঞ্জেস হয় যত আমরা উপরে উঠি টেম্পারেচারের, বলো? টেম্পারেচারটা টেম্পারেচার ডিক্রিজ করে। ডিক্রিজ করে, তাই তো? এবং টেম্পারেচার ডিক্রিজ করার প্রেশার, প্রেশার কি হয়, প্রেশারও কমতে থাকে, তাই না? আমাদের তো হ্যাঁ যত ম্যাম। পাহাড়ের দিকে উঠি তত প্রেশার কমতে থাকে, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার কমতে থাকে। তাই দেখো
এই ট্রোপোস্ফিয়ারে একরকম চেঞ্জ হয়, আবার এরকম নয় যে যত আমি উপরে উঠতে থাকবো ততই টেম্পারেচার কমতে থাকবে। এই থার্মোস্ফিয়ার হচ্ছে সব থেকে হটেস্ট স্ফিয়ার পুরো অ্যাটমসফিয়ারের মধ্যে। ঠিক আছে, এটা নানা রকম ভ্যারিয়াস হ্যাঁ, ওর টাইপের নামটা চেঞ্জেস আরেকবার বলবে হচ্ছে। ম্যাডাম? এই থার্মোস্ফিয়ারের আরেকটা নাম বললেন? থার্মোস্ফিয়ারের একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, আর একটা হচ্ছে মানে সব থেকে হট, আর থার্মোস্ফিয়ারের আর একটা নাম আয়নোস্ফিয়ার। লিখে আমি সাইড দিয়েছি পরে। আর এটা হচ্ছে সব থেকে হটেস্ট স্ফিয়ার। আর একটা আমরা পড়বো, সেটা হচ্ছে সব থেকে এদের মধ্যে সব থেকে ঠান্ডাকে। ঠিক আছে, আমি পড়বো, পরে আলোচনা করছি। মোটামুটি এইগুলো হচ্ছে মেন নাম। আর এরপরে হচ্ছে তোমার স্পেস। এক্সোস্ফিয়ারটার পরে স্পেস, এরপরে কিন্তু আমাদের আর কোনো ডিভিশন নেই। নেই মানে আপাতত নেই, আপাতত যেটুকু প্রমাণ আছে তার মধ্যে নেই। এই দেখো, এই যে টেম্পারেচারের গ্রাফটা, এটা কিন্তু আমি প্রত্যেকটা স্লাইডেই দিয়েছি, কারণ তোমাদের একটা কম্পারেটিভ স্টাডির জন্য। এই ট্রোপোস্ফিয়ার সম্পর্কে যেটুকু জানার সেটুকু হচ্ছে, দেখো এটা হচ্ছে সব থেকে বটম লেয়ার, এটা তো আমরা জানি 0 থেকে 12 কিলোমিটার আছে। আর এটা আমরা মানে অবভিয়াসলি জানি যে পাহাড়ে ঠান্ডা, তাই টেম্পারেচার ডিক্রিজেস উইথ অল্টিটিউড, where weather conditions happen। আচ্ছা, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওয়েদার, দাঁড়াও, ওয়েদার কন্ডিশনস গুলো এখানে কোথায় হয়, ঠিক আছে, মানে এই ঝড় বৃষ্টি মেঘ বাজ পড়া, এগুলো হচ্ছে সব হচ্ছে এইটা, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্টের। উইথ ভার্টিক্যাল এয়ার কারেন্টস। আচ্ছা, এখানে এয়ার কারেন্টস গুলো মানে বায়ুর যে স্রোতগুলো সেগুলো এখানেই হয়, যেহেতু এখানে সমস্ত এয়ার কন্ডিশনস ঘটে। কন্টেন্ট 75% অফ ওয়ার এয়ার, মোস্টলি N2 আর O2। আমরা তো জানি যে এয়ারের মধ্যে সব থেকে বেশি N2 নাইট্রোজেন আর অক্সিজেনই থাকে। আচ্ছা, এই যত আমরা এখানে উঁচুতে উঠি, দেখো যত উঁচুতে উঠি প্রেসার কিন্তু কমে। এক মিনিট, হ্যাঁ প্রেসার কমে যায়। এটা কি করে মনে রাখবে বলো তো? অনেকের দেখবে পাহাড়ে গেলে নাক দিয়ে রক্ত বেরোয়, এই ঘটনাটা ঘটে। তার মানে কি আমাদের বডি, আমরা যেখানে থাকি সেইখানকার এয়ার প্রেশারের সাথে অ্যাডজাস্টেড থাকে। মানে আমাদের শরীরে যতটা রক্তচাপ, ব্লাড প্রেশার, ততটা বাইরে থেকে ততটা চাপ আমরা নিয়ে অ্যাডজাস্ট করতে পারি, ওটাতেই আমরা অ্যাডাপ্টেড। যখন আমরা ওপরে একটু পাহাড়ের দিকে উঠি, উঁচুতে উঠি, যেখানে আমরা সাধারণত থাকি না, সেইখানে কি হয়, সেইখানে আমাদের বডির প্রেশারটা সেম থেকে যায়, বাইরের প্রেশারটা কমে যায়। তখন কি হয়, অটোমেটিক্যালি আমাদের নাক দিয়ে রক্ত বেরোয়। এই এই ইনসিডেন্টটা মনে রাখবে, ঠিক আছে? এই এই জিনিসটা কিন্তু মনে থাকে, বা এটা মনে রাখতে পারো যে ট্রপোস্ফিয়ারে আমরা যেখানে থাকি সেখানে টেম্পারেচার প্রেশার দুটোই ডিক্রিজ করে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, দেখো ট্রপোস্ফিয়ারের মধ্যে দেখো, এটা টেম্পারেচারের গ্রাফ, এটা হচ্ছে এই যে হাইট, যত উঁচুতে উঠেছে দেখো টেম্পারেচার ডিক্রিজ করে গেছে। ঠিক আছে, মাইনাসের দিকে গেছে বা কমে গেছে এটা। নেক্সট দেখো, এছাড়া ট্রোপোস্ফিয়ার সম্পর্কে কিছু বলা নেই, খালি এইটাই এইটাই প্রশ্ন আছে, ওয়েদার কন্ডিশনস গুলো কোথায় হয়। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। এটা এটা আচ্ছা দেখো, একটা কথা তোমাকে বলি, এইগুলো কিন্তু সাধারণত বা প্রত্যেকটা বইতে প্রচুর ডিফারেন্ট টাইপের, মানে কাছাকাছি কিন্তু ডিফারেন্ট টাইপের তথ্য থাকে। যেমন এখানে আছে 11 কিলোমিটার, সাধারণত যদি তুমি 9-10-এর ভূগোল বইগুলো দেখো সেখানে থাকবে 12 থেকে 16 কিলোমিটার, 12 to 16। ঠিক আছে, তবে রেঞ্জটা একটা মাথায় রাখবে, হ্যাঁ, তবে রেঞ্জ নিয়ে খুব একটা প্রশ্ন করে না। কিন্তু এর পরেই একটা জিনিস দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার কিন্তু তাতে অনেক বেশি, আপ টু 50 কিলোমিটার, 12 বা 16-এর পর থেকে আপ টু 50 কিলোমিটার, এর বিস্তৃতি অনেক বেশি। আচ্ছা, এই যে এয়ার কারেন্টস দেখো, এখানে ভার্টিক্যাল বলেছিল, এখানে হচ্ছে হরাইজন্টাল, মানে এখানে এয়ার কারেন্টস এর টাইপসটা। আচ্ছা, টেম্পারেচার ইনক্রিজেস উইথ অল্টিটিউড, দেখো এখানেই আবার ব্যাপারটা ঘুরে গেল। তুমি এখানে দেখো, ট্রোপোস্ফিয়ারে কিন্তু যত হাইট বাড়ছিল টেম্পারেচারটা কম ছিল, এইখানে কিন্তু আবার হাইট বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়ছে। এই দেখো, স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যখান থেকে এই ধরো স্ট্র্যাটোপোজের পেরিয়ে গিয়েও এই ওজোন লেয়ারটা আছে, এই জন্য এটাকে ওজোনোস্ফিয়ারও বলা হয় এই জায়গাটাকে। ঠিক আছে,
ওয়ার মোস্ট, আচ্ছা এইখানে যেহেতু কোনো রকম ঝড় বৃষ্টি হয় না, তাই এই যে ইম্পর্টেন্ট যে প্লেন, জেট প্লেন, এগুলো কোথা দিয়ে যায়, এগুলো হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়, ঠিক আছে। কন্টেন্ট 24% অফ দ্য এয়ার, কিন্তু এর মধ্যে যেটা মনে রাখবে খালি হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। আচ্ছা, স্ট্র্যাটোস্ফিয়ারের আর একটা নাম হয়, সেটাকে বাংলায় বলে শান্তমণ্ডল, ঠিক আছে। ইংলিশে কি বলে একবার দেখে নেবে, ঠিক আছে, আমার এই মধ্যে মনে পড়ছে না। যেহেতু এইখান, আচ্ছা আর একটা হচ্ছে এটা বলে রাখি, এই যে ট্রোপোস্ফিয়ারকে বলে ক্ষুব্ধ মণ্ডল, আর স্ট্র্যাটোস্ফিয়ারকে বলে শান্ত মণ্ডল। এই দুটো নাম আছে, এই দুটোর ইংলিশ টার্মটা কিন্তু তোমরা একটু জেনে রাখবে, আমি এখানে লিখে রাখছি তোমাদের যাতে নোটিসে থাকে, ঠিক আছে। মন্ডল মানে স্ফিয়ার, কিন্তু এটা কিন্তু দেখে নেবে, হ্যাঁ, কারণ না হলে তুমি কিন্তু যখন সেন্ট্রালের এক্সাম দেবে তখন কিন্তু ইংলিশেই কোশ্চেনটা থাকে। কি তাই তো? হ্যাঁ রাঘুর কোনো সাড়া নেই। হ্যাঁ ম্যাম। আচ্ছা দেখো, দেবজ্যোতি ম্যাডাম আছে এই ক্লাসেও? দেবজ্যোতি ক্লাসে নেই? না ম্যাম আছে, তোমাদের মাঝখান থেকে অনেকদিন আগে হারিয়ে গেছে। এই তো আছে ম্যাম, উপস্থিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ও সৌরভ একটু বলছে। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সবার আগেই তোমাদের দেখিয়ে রাখি, সেটা হচ্ছে কোল্ডেস্ট, ঠিক আছে। দেখো এখানে টেম্পারেচার গ্রাফটা যেখান দিয়ে গেছে, এই ছবিটা দেখলেই তোমাদের মনে থাকবে যে সব থেকে বেশি বাঁদিকে এসছে টেম্পারেচারে, মানে বাঁদিকটায় চলে এসছে এই মেসোস্ফিয়ারে, ঠিক আছে। এটা হচ্ছে কোল্ডেস্ট। এখানে দেখো কেমন জিনিসটা বারবার আপ অ্যান্ড ডাউন করে করে যাচ্ছে, সেরকম ভাবেই জিনিসটাকে স্পিয়ার গুলোকে ডিভাইড করা হয়েছে, যে ট্রোপোস্ফিয়ারের পর এখানে টেম্পারেচার ডিক্রিজ করেছিল হাইটের সাথে, এখানে আবার বেড়ে গেল, আবার এখানে কমতে থাকছে এবং সব থেকে এক্সট্রিমে চলে যাচ্ছে। আর এইখানে আর একটা জিনিস যেটা মনে রাখার, সেটা হচ্ছে মোস্ট মেটেরিয়ালস বার্নস আপ। মানে আমরা জানি কি, যে যখন ধরো আমাদের যে স্পেস আছে সেখানে প্রচুর নানা রকম প্ল্যানেট, মেটেরয়েডস যারা আছে, তারা নিজেদের মধ্যে সর্বক্ষণ ধাক্কা লাগছে, প্রত্যেকেই নিজের কক্ষপথ, নিজের একটা পথে ঘুরছে, সেখানে একে অপরের সাথে ধাক্কা লাগছে এবং ঘর্ষণের ফলে একটা যে ফ্রিকশনটা হচ্ছে, তার ফলে একটা প্রচুর হিট জেনারেট হচ্ছে, আগুন জেনারেট হচ্ছে, এবং সেটা কিন্তু ধরো সেটা কাছাকাছি যে প্ল্যানেটের কাছে আছে তার উপর পড়ছে, কিন্তু আমরা সেটার দ্বারা ক্ষতিগ্রস্ত হই না, কারণ যে পৃথিবীর ওপরে যে অ্যাটমসফিয়ার আছে সেটা আমাদের বাঁচিয়ে দেয়, এবং পৃথিবীর সাথে পৃথিবীর মানে আমাদের কাছে ক্রাস্টের কাছে আসার আগেই এই যে অ্যাটমসফিয়ারের মধ্যেই তার সে নষ্ট হয়ে যায়, পুরো ছাই হয়ে যায়। এই ম্যাক্সিমাম এই ঘটনাটা ঘটে কিন্তু এই মেসোস্ফিয়ার, ঠিক আছে, মেসোস্ফিয়ারেই কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যায়। তাহলে এই গ্রাফটা দেখলে তোমাদের টেম্পারেচার কথাটা মনে রাখতে হবে না, আর খালি যে পয়েন্টস গুলো দাগ দিচ্ছি সেই পয়েন্টস গুলো একটু ভালো মতো লক্ষ্য করবে, কারণ এরপরে যখন প্রশ্নগুলো বলবো দেখবে এই প্রশ্নগুলো উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবে। আচ্ছা দেখো, ওই স্লাইডটা দুবার দেওয়া হয়ে গেছে। দেখো এবার হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে দেখো আর একটা নাম দিয়েছে কি, আয়নোস্ফিয়ার, ঠিক আছে। দেখো থার্মোস্ফিয়ারের মধ্যে এখানে আমি এখানে তুমি একবার দেখে নাও, মেসোপজের পর থার্মোস্ফিয়ারে একটা ব্যাপক চেঞ্জ হয়ে গেছে টেম্পারেচারে। এটা হচ্ছে লেফট মানে সব থেকে এই বাঁ দিকে এক্সট্রিম, ওটা হচ্ছে ডান দিকে এক্সট্রিমকে ছুঁয়েছে। দেখো, হিট এনার্জি রেডিয়েশন ইজ অ্যাবজর্ব কজিং নর্থার্ন লাইটস অরোরা বোরেলিস অ্যান্ড ইনক্রিজ ইন টেম্পারেচার। আচ্ছা দেখো, এই থার্মোস্ফিয়ারে এখান থেকে যে প্রশ্নটা আসে যে আমাদের যে পোলার রিজিয়ান, সেখানে টানা 6 মাস দিন 6 মাস রাত্রির হয় তো, এবং সেইটা চলাকালীন সেখানে কি হয় যে রাত্রিবেলা যখন 6 মাস টানা রাত চলে, মাঝে মাঝে একটা লাইট দেখা যায় এবং সেই লাইটটা অত্যন্ত সুন্দর, মানে ভীষণ একদম নৈসর্গিক সৌন্দর্য, ভীষণ সুন্দর। নরওয়ে সুইডেন হ্যাঁ এসব হ্যাঁ জায়গায় হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওসব ও সমস্ত জায়গায়, মানে যেটা পোলার রিজনের কাছে আছে, নরওয়ে সুইডেন তো অনেকটাই কাছাকাছি। নরওয়ে তো মানে যেখানে টানা অনেকদিন দিন বা অনেকদিন অনেকদিন রাত চলে, যেখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা অ্যাকচুয়ালি পোলার রিজিয়নে হয়। হ্যাঁ, নরওয়ে সুইডেনে মানে খুব কমই দেখা যায়, নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এই সমস্ত জায়গায় দেখা যায়, কিন্তু খুব বেশি ভালো দেখা যায় হচ্ছে এই পোল, একদম দুটো পোলে।
পোলার রিজিয়ানে, যেখানে একদম টানা চলে, সেইখানে কি হয় অ্যাকচুয়ালি, এটা অ্যাটমসফিয়ারের জন্য হয়। এটা হচ্ছে অ্যাটমসফিয়ারে কিছু কিছু আয়ন্সের প্রেজেন্সের জন্য সেটা সেখানে তার সাথে কসমিক রে মানে কিছু মহাজাগতিক রশ্মির রিয়াকশনের ফলে, কিছু বিক্রিয়ার ফলে কিছু আলো উৎপন্ন হয়। সেই আলোগুলো হচ্ছে অত সুন্দর, সেটাকেই আমরা নর্থে জানি অরোরা, ইয়েতে সাউথে জানি অরোরা বোরেলিস, আর নর্থে জানি অরোরা অস্ট্রালিস হিসেবে। ঠিক আছে, বাংলাতেও একটা নাম আছে, এটাকে কেউ বলতে পারবে এটার নাম? আমার মনে পড়ছে না এটা। কোনটা ম্যাডাম? এই যে অরোরা অস্ট্রালিস আর অরোরা বোরেলিসকে বাংলায় আমরা কি বলি? ভুলে গেছি আমি, মনে পড়ছে না, ভুলে গেছি। ঠিক আছে, যাকগে, তুমি দেখে নেবে। আমার মোট কথা, এটা থার্মোস্ফিয়ারে যেটা হয় সেটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু পরপর এরকম ছবি রাখা আছে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার আর আয়নোস্ফিয়ার। এই যে রেডিও ওয়েভ, এখানে যেটা মনে রাখার সেটা হচ্ছে রেডিও ওয়েভ। এই জায়গায় কিন্তু একটা হচ্ছে এখানে অরোরা বোরেলিস, অরোরা অস্ট্রালিস দেখা যায়, আর একটা হচ্ছে রেডিও ওয়েভ। এই জায়গাটাতে যে আয়ন্স গুলো রিফ্লেক্ট করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আয়ন্স গুলো রিফ্লেক্ট করে, তার জন্যই কিন্তু রেডিও ব্রডকাস্টিং স্টেশন গুলো, যে ওয়েভস গুলো আমাদের জন্য ওরা করে, রেডিও স্টেশন গুলো কিন্তু এই এই স্তরটা থেকে রিফ্লেক্ট হয়ে আসে। ঠিক আছে, তোমরা তো ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পড়ছো, তোমরা সবাই জানো যে আমাদের ফোন বলো, স্যাটেলাইট বলো, রেডিও বলো, এগুলো ওয়েভস রিফ্লেক্ট হয়ে আমাদের কাছে ফেরত আসে। এই রেডিও ওয়েভটা পার্টিকুলারলি এই স্ফিয়ার থেকে আসে। ঠিক আছে, এই জন্য এটাকে মনে রাখবে, এটাকে আলাদা করে কিছু বলে না, কিন্তু আয়নোস্ফিয়ার কিংবা থার্মোস্ফিয়ারে কিন্তু এই রেডিও রিফ্লেকশনটা হয়। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে যেগুলো দাগ দিচ্ছি ওগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারের পর আর কিছু নেই। এক্সোস্ফিয়ারের পর, এক্সোস্ফিয়ারটা হচ্ছে এখানে আউটার পার্ট অফ দ্য এক্সোস্ফিয়ার ইজ ম্যাগনেটোস্ফিয়ার। এখানে নানা, এখানে সাধারণত মানে শূন্য, ভ্যাকিউম, কিন্তু এখানে ধরো নানা রকম মহাজাগতিক ঘটনাগুলো এই এক্সোস্ফিয়ারে দেখা যায়। মানে এটা হচ্ছে, এরপরে হচ্ছে স্পেস, এরপরে আর কিছু নেই। এই জন্য আমিও ফাঁকা রেখে দিয়েছি স্পেস বোঝানোর জন্য। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স অ্যাটমসফিয়ার। ইম্পর্টেন্স হচ্ছে আমরা মেন হচ্ছে প্রত্যেকটা স্তরের যে যেটা আছে, যে আমাদের ট্রপোস্ফিয়ারের জন্যই আমরা সার্ভাইভ করতে পারি। ট্রপোস্ফিয়ারের ওয়াটার, আচ্ছা একটা তোমাকে ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আমি তো তোমাকে বললাম ওয়েদার কন্ডিশনস গুলো সব ট্রপোস্ফিয়ারে হয়। আচ্ছা তোমাকে যদি বলে ওয়াটার সাইকেলটা কোথায় হয়, তাহলে ম্যাম ট্রোপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারে হয়, কারণ ওটা ওয়েদার হ্যাপেনিংস, তাই তো, ওগুলো ট্রপোস্ফিয়ারেই হয়। তারপর ইউভি রেসকে আটকে দেয়, তারপর রেডিও স্টেশন রেডিও রিফ্লেকশন দেয়, তারপর এই যে অরোরা অস্ট্রালিস, অরোরা বোরেলিস, এগুলো হচ্ছে দুটো পোলার রিজিয়ানে ওই টানা 6 মাস রাত চলাকালীন ওই যে দিন মানে কিছুটা আলো পাওয়া যায়, সেটাতে তাদের পক্ষে অনেকটা হেল্পফুল হয়। ঠিক আছে, আর কি regulates the heat from the sun to adjust the right temperature from life on earth। এই অ্যাটমসফিয়ারের জন্যই কিন্তু আমাদের এখানে যে আমাদের লাইফ তৈরি হয়েছে সেটা আর্থে, সেটা পসিবল হয়েছে এই অ্যাটমসফিয়ারের মধ্যে। আমাদের লিভেবল কন্ডিশনস গুলো আছে। আচ্ছা দেখো, এইখান থেকে আমাদের প্রশ্ন শুরু হচ্ছে। আমি প্রশ্ন শুরু করার আগে একটু জিজ্ঞেস করবো যে এটা নিয়ে কি কোনো ডাউটস আছে যেটা যে পড়ালাম? না ম্যাম। ওকে, না দেখো ম্যাম। এখানে আমি তোমাদের একটুখানি বলবো যে কোনগুলো আমরা এখান থেকে বুঝে পড়ছি আর কোনগুলো নতুন অ্যাডিশনস হচ্ছে এই কোশ্চেন গুলোতে। দেখো, কম্পোস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, এই আনসারটা হচ্ছে থার্মোস্ফিয়ার। এই ইনফরমেশনটা কিন্তু তুমি এই যে পড়ালাম এর মধ্যে পাওনি। ঠিক আছে, কারণ আমরা কোন লেয়ার কি গ্যাস দিয়ে তৈরি সেটা, মানে কোন লেয়ারে বেশি, কোন গ্যাসের ঘনত্ব বেশি, সেটা পড়িনি। খালি একটা পড়েছি যে ম্যাক্সিমাম অ্যাটমসফিয়ারে ম্যাক্সিমাম পার্টটা ট্রোপোস্ফিয়ারে থাকে, আর কি ওই যেখানে থাকে, যেখানে অ্যাটমসফিয়ারটা বেশি থাকে তার মধ্যে নাইট্রোজেনের ডেন্সিটি বেশি থাকে। এই থার্মোস্ফিয়ারের মধ্যে হাইড্রোজেন আর হিলিয়াম সবচেয়ে বেশি। আর থার্মোস্ফিয়ারের আরেকটা নাম কি বলো তোমরা? আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার, সরি। আর এটাকে হটেস্ট স্ফিয়ারও বলা হয়। ঠিক আছে, এটা সবথেকে হটেস্ট।
নেক্সট দেখো, মোস্ট অ্যাফেক্টেড বাই এয়ার পলিউশন, অবভিয়াসলি ট্রোপোস্ফিয়ার, কারণ এখানে ওয়েদার কন্ডিশনস গুলো ঘটে, ম্যাক্সিমাম মানে অ্যাটমসফিয়ারটা এখানে আছে, তাই এটা ট্রোপোস্ফিয়ারই অবভিয়াসলি হবে, তাই তো? নেক্সট দেখো, প্রোটেক্ট দ্য, এক মিনিট দাঁড়াও তো, protects the organisms from harmful rays of the sun. এটা অবভিয়াসলি স্ট্র্যাটোস্ফিয়ার, কারণ এর মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটা নাম কি? ওজোনোস্ফিয়ার। অবভিয়াসলি। আচ্ছা, কন্টেন্টস দ্য মোস্ট ডেন্স এয়ার, সব থেকে মোস্ট ডেন্স এয়ার, এটা কিন্তু তোমাদের ইনফরমেশন প্রোভাইডেড আছে, কারণ 75% অফ দ্য অ্যাটমসফিয়ার প্রেজেন্ট ইন দ্য ট্রোপোস্ফিয়ার। আচ্ছা দেখো, কন্টেন্টস দ্য লিস্ট ডেন্স অ্যান্ড থিনেস্ট এয়ার, এইটা কিন্তু আমাদের দেয়া নেই, কিন্তু আমাদের প্রথম 1 নম্বর যে কোয়েশ্চেনটা পেলাম তার মধ্যে আমরা খালি দেখলাম কি এই থার্মোস্ফিয়ারের মধ্যে হিলিয়াম আর হাইড্রোজেন থাকে, তাই এটা থার্মোস্ফিয়ার। আচ্ছা, একটা জিনিস তোমাদের জিজ্ঞেস করি, এই যে সব থেকে হালকা গ্যাসের মধ্যে সব থেকে হালকা কোনটা? হিলিয়াম। হিলিয়াম ম্যাম। হ্যাঁ হ্যাঁ, হিলিয়াম। ওই জন্য গ্যাস বেলুন এগুলোর মধ্যে হিলিয়াম ভরা থাকে, তাই তো? বা অনেক সময় হাইড্রোজেন গ্যাস ভরা থাকে, হিলিয়াম বা হাইড্রোজেন গ্যাসই ভরা থাকে। আচ্ছা, হিলিয়ামটা ম্যাডাম দেখেছি বেশি ভরে। হ্যাঁ, হিলিয়ামটা বেশি ভরে, কারণ হিলিয়াম সবথেকে। আচ্ছা বলো তো যে আমাদের পৃথিবীতে মানে হাইড্রোজেনটার পরিমাণ তো আমাদের অ্যাটমসফিয়ারিক লেয়ারে খুব কম, এই থার্মোস্ফিয়ার মানে অনেক পৃথিবী থেকে অনেক দূরে আছে, এটা কেন? বা এর সাথে তোমরা ফিজিক্স একটা জিনিস রিলেট করতে পারবে, জানো? সেটা আমি একটু বলে দিই তোমাদের, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। আমাদের যখন মানে বিগিনিং এ একদম বহু বহু বছর আগে যখন আমাদের পৃথিবীর সৃষ্টি হয়েছিল, আমাদের কিন্তু অ্যাটমসফিয়ারে অনেক রকমের গ্যাস ছিল। সেই গ্যাসগুলোর কি হয়েছে, যত সময় গেছে তাদের গ্যাসগুলোর একটা এসকেপ ভেলোসিটি ছিল, প্রত্যেকটা কণার একটা এসকেপ ভেলোসিটি থাকে, যেগুলো পৃথিবীর একটা এসকেপ। আচ্ছা, পৃথিবীর মধ্যে থাকতে পারবে এরকম কোনো জিনিসের এসকেপ ভেলোসিটি মিনিমাম কত হতে হবে তোমার মনে আছে? 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তাই তো? যে সমস্ত হ্যাঁ ম্যাম। কণার গতিবেগ ভেলোসিটি এই 11.2 এর বেশি, কিলোমিটার পার সেকেন্ড এর থেকে বেশি হয়ে গেছে, তারা কিন্তু পৃথিবী থেকে ছেড়ে বেরিয়ে গেছে। হাইড্রোজেন ইজ ওয়ান অফ দেম। ওই জন্য হাইড্রোজেন কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠে পাওয়া যায় না, ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তাহলে ঠিক আছে, দেখো এটা মনে রাখবে, হ্যাঁ? আচ্ছা, নেক্সট দেখো, কোল্ডেস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এটা তো তোমাদের একদম ক্লিয়ার হয়েই গেছে। আচ্ছা, কোন কন্টেন্টস ওজোন, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা তোমাদের এই প্রশ্নটা বললাম মনে হলো, সেটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস হিসেবে কোন গ্যাসের ভূমিকা সব থেকে বেশি বলেছি? CO2 বললেন না? ম্যাম CO2। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ? আর গ্রিনহাউস গ্যাস কোনগুলো, ওই যে যেগুলো ট্রেস এলিমেন্ট হিসেবে লিখেছি, এগুলো সব কটার নাম কিন্তু মাথায় রাখবে, কারণ ওখান থেকে তোমাদের অড ওয়ান আউট করতে দেবে। নেক্সট দেখো, when meters burns up, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। এর নামের মধ্যে কিন্তু মিল আছে। আজকে মোটামুটি যেটুকু চ্যাপ্টার আছে একদম তোমাদের আশা করি তোমরা ভুলবে না, তাই তো? সোজা আছে না চ্যাপ্টারটা? একদম কোয়েশ্চেন সামাপ করা আছে, সামারাইজও করা আছে। where এয়ারপ্লেনস অ্যান্ড জেট প্লেনস ফ্লাই, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এগুলো আমি তোমাদের পড়াতেই বলছিলাম। where weather condition changes, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আচ্ছা, তাহলে ম্যাম প্লেন কোন ইয়ারে চলে, কোন স্পিয়ারে? স্ট্র্যাটো? না না, এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে বললাম ওটাকেই তো শান্তমণ্ডল বলে, মানে যেখানে কোনো ওয়েদার কন্ডিশন ঘটে না, তোমার স্ট্র্যাটোস্ফিয়ারে? স্ট্র্যাটোস্ফিয়ারে ঘটে, ঠিক আছে? হ্যাঁ। এই হচ্ছে টোটাল তোমাদের অ্যাটমসফিয়ার চ্যাপ্টারটা, খুব ছোট এবং খুব ইন্টারেস্টিং।
এবং খুব সহজে মাথায় ঢুকে যাবে, এগুলো চট করে ভুলবে না। আর এটা থেকে তোমাদের প্রশ্ন সবসময় থাকি, একদম মানে অবভিয়াসলি তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, তোমাদের আমি এবার একটু মানে এখান থেকে এটা সাথে কিছু মিল আছে, আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করছি। আচ্ছা, আচ্ছা বলো তো, এই যে নাইট্রোজেনের কথা বললাম, নাইট্রোজেন প্ল্যান্টসরা নিতে পারে না, ঠিক আছে? নাইট্রোজেন প্ল্যান্টসরা ডাইরেক্ট শোষণ করতে পারে না। এটার জন্য তাদের এটার জন্য তাদের কি ফিচার্স আছে, মানে যাদের নাইট্রোজেন প্রয়োজন হয় তারা কিভাবে নেয়, জানো এটা? এটা জানো কিন্তু তোমরা ভুলে গেছো, রিলেট করতে পারছো না। সেটা হচ্ছে যে ধরো যাদের নাইট্রোজেন এমনিতে তো ধরো মাটি থেকে তারা শোষণ করে, মাটির ট্রেস এলিমেন্ট থেকে তারা শোষণ করে। আর একটা হচ্ছে তারা এরম কোনো প্রাণীর সাথে একটা রিলেশন তৈরি করে, ঠিক আছে, যেটা বলে মিথজীবী সম্পর্ক, ঠিক আছে? এটা মিউচুয়ালিজম যেটাকে বলে। তার ফলে কি হয়, ওই যে কোনো একটা ব্যাকটেরিয়াটাকে সে তার বডিতে থাকতে দেয়। ব্যাকটেরিয়াটা ওগুলো হচ্ছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়াটা এয়ার থেকে নাইট্রোজেনটাকে নিয়ে তাকে দেয়, আর ও তাকে তার বদলে আশ্রয় দেয়, ঠিক আছে? এগুলো হচ্ছে একটু কোরিলেটেড প্রশ্ন, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা দেখো, নেক্সট হচ্ছে, আচ্ছা এবার একটু ট্রু ফলস জিজ্ঞেস করেছে। দেখো, নাইট্রোজেন গ্যাস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন দ্য অ্যাটমসফিয়ার। এটা ট্রু, কিন্তু এটা যদি আমি বলতাম নাইট্রোজেন গ্যাস ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন দ্য আর্থ, সেটা কি ট্রু হতো? না, তাহলে মোস্ট অ্যাবান্ডেন্ট অন দ্য আর্থ কি বলবো? নাইট্রোজেন। নাইট্রোজেন। ও মানে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আর্থ মানে আর্থ ক্রাস্টে, না অ্যাটমসফিয়ারে নাইট্রোজেন, আর আর্থ ক্রাস্টে কিন্তু অ্যালুমিনিয়াম, ঠিক আছে? এটা কিন্তু আমি হ্যাঁ, লিখে দিয়েছি, এটা খুব মাথায় রাখবে। নেক্সট দেখো, মিথেন ইজ নট আ গ্রিন হাউস গ্যাস, কিন্তু ওই যে লিস্টটা পেয়েছিলে সেটা তার মধ্যে মিথেন ছিল তো? হ্যাঁ ম্যাম ছিল। হ্যাঁ, therefore false, মিথেন ইজ আ গ্রিন হাউস গ্যাস। আচ্ছা দেখো, থার্মোস্ফিয়ার এন্ড মেসোস্ফিয়ার আর দ্য হটেস্ট লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার, এটা কি ঠিক? মেসোস্ফিয়ার তো ম্যাডাম, মানে মেসোস্ফিয়ার তো মানে কোল্ডেস্ট। হ্যাঁ, থার্মোস্ফিয়ার হটেস্ট মানে দুটো একসাথে কখনোই না, তাই ফলস। আচ্ছা দেখো, এয়ার প্রেসার ইজ হাইয়েস্ট ইন দ্য ট্রোপোস্ফিয়ার লেয়ার। এয়ার প্রেসার কি, এয়ার প্রেসার কি হাইয়েস্ট? এয়ার প্রেসার হচ্ছে ট্রোপোস্ফিয়ারে সব থেকে বেশি। আচ্ছা, এইটা কিন্তু তোমাদের প্রোভাইডেড নেই ইনফরমেশনটা, ঠিক আছে? ট্রোপোস্ফিয়ারের মধ্যে এয়ার প্রেসারটা সবচেয়ে বেশি থাকে, বাকি সব জায়গায় প্রেসারটা কমে যায়, মানে অন্যান্য লেয়ারে এই ইনফরমেশনটা প্রোভাইডেড নেই। এটা হচ্ছে তোমার নতুন তথ্য। আচ্ছা, এত অব্দি আছে। এর বাইরে আমি তোমাদের বলে দিচ্ছি, এর বাইরে আর কোনো প্রশ্ন নেই। রেকর্ডিং স্টপ করে দিতে পারো। ম্যাম এই প্রেশারটা সবচেয়ে বেশি থাকে কারণ কি 75% এয়ার যেহেতু এখানে থাকে তার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ভেরি গুড। এখানে ওই জন্য এয়ার প্রেশারটা সবচেয়ে বেশি। তোমাদের এরকমও প্রশ্ন দিতে পারে যে এয়ারের ভলিউম কোথায় বেশি। আর আরেকটা জিনিস তোমাদের বলি, যে যদি বলে যে অ্যাটমসফিয়ার তোমার হোমোজিনিয়াস না হেটেরোজিনিয়াস পুরো লেয়ার জুড়ে, তোমরা কি আনসার করবে? অ্যাটমসফিয়ার কিন্তু হেটেরোজিনিয়াস, কারণ এই এলিমেন্টসের তফাতের জন্যই কিন্তু এই লেয়ারগুলো আলাদা হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ম্যাম। ঠিক আছে। এর বাইরে আর এখান থেকে তোমাকে কিছু করতে হবে না, এই নোটটা একদম চোখ বুজে পড়ে চলে যাবে। নোটে যে কোয়েশ্চেন্স গুলো আছে, নোটে যে ইনফরমেশন গুলোকে আমি বেশি টিক দিয়ে দিচ্ছি, সেগুলো একদম চোখ বন্ধ করে পড়ে চলে যাবে। এই অ্যাটমসফিয়ারের বাইরে কিছু প্রশ্ন আসবে না। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াও, তোমাদের স্যার কিছু বলবেন? আচ্ছা তাহলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এতটুকুই। হ্যাঁ, অ্যাটমসফিয়ার, জিওগ্রাফি। আচ্ছা দাঁড়াও 1 মিনিট, তোমরা স্যার কি লিভ কোনো করো না, স্যার টোটকা কিছু দেবেন নাকি সহজ হ্যাঁ, করে মনে রাখার জন্য? স্যার স্যার বলছে, স্যার কি সহজ করে মনে রাখার জন্য কিছু বলবে? আচ্ছা আচ্ছা, স্যার কিছু জিজ্ঞেস করবে, দাঁড়াও দেখো। আমি এখানে যে অ্যাটমসফিয়ার সম্বন্ধে দেখো তোমাদের কিছু ব্যাপার বলি।
ঠিক আছে? তোমরা এই যে অ্যাটমসফিয়ার নিয়ে পড়ছো, ঠিক আছে, আমাকে একটা জিনিস বলো দেখি, যে তুমি যখন নিঃশ্বাস নিচ্ছ তখন কি তুমি শুধু অক্সিজেন নিচ্ছ না মিক্সচার অফ গ্যাসেস নিচ্ছ? মিক্সচার নিচ্ছি তো। মিক্সচার স্যার নিচ্ছি। তাহলে মানে পিউরিফিকেশন কোথায় হচ্ছে? বাকিগুলোর কি হচ্ছে? বাকি যারা ছিল সবাই তো আছে, বাকিরা ফিল্টার হয়ে যাচ্ছে। ফিল্টার হয়ে যায় কোথায়? ভেবে উত্তর দিও আমাকে, ঠিক আছে? তুমি তো নিঃশ্বাস নিচ্ছ, বলছো কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে, নিঃশ্বাসে যদি সবই ঢুকে গেল তাহলে শুধু অক্সিজেনটা কিভাবে কাজে লাগলো? আচ্ছা, আর একটা জিনিস জানো তো, যে কার্বন মনোক্সাইড হচ্ছে এমন একটা গ্যাস যেটা কিন্তু অক্সিজেনের থেকে বেশি আমাদের শরীরে মেশে, এটা জানো তো? মানে অক্সিজেন যত দ্রুত মিশতে পারে তার থেকে বেশি কার্বন মনোক্সাইড মিশতে পারে। জানো এটা? না স্যার, এটা জানতাম না। না স্যার, জানতাম না। হ্যাঁ, তো এইটা মেন পয়েন্টটা কি, এটা কিভাবে মনে রাখবে? এটা এইভাবে মনে রাখতে হয় যে আমাদের পূর্বপুরুষরা নাকি কার্বন মনোক্সাইডকেই অক্সিজেনের মতো ব্যবহার করতো। মানে এখানে আগে পৃথিবীতে কার্বন মনোক্সাইডের পরিমাণ বেশি ছিল কম্পেয়ার টু অক্সিজেন। তো কার্বন মনোক্সাইড যদি থাকে সেটাও নাকি একসময় আমরা ইনহেল করতাম। আমার ওই প্রশ্নটার উত্তরে এখানে আমি বলতে চাইছি শুধুমাত্র অক্সিজেন আজকে আমরা মিউটেশনসের পরে পরে অক্সিজেনকে ইউজ করছি অ্যাজ এ প্রাইমারি এজেন্ট হিসাবে, আমাদের ব্লাড অক্সিজেনটাকে ক্যারি করছে। তার মানে এটা নয় শুধু অক্সিজেনই ক্যারি করতে পারে, বাকি সব মিশতে পারে আমাদের অক্সিজেনের সাথে, ব্লাডের সাথে, ঠিক আছে? তো কার্বন মনোক্সাইড হচ্ছে এমন একটা এজেন্ট যেটা মানে আগেকার দিনে বেশি পরিমাণে পাওয়া যেত। আগেকার দিন মানে বহু জেনারেশনস আগে, বহু জেনারেশনস মানে হচ্ছে ধরো আমি বলছি কয়েক, মানে কি বলবো, কয়েক মানে বিলিয়ন ইয়ার্স আগে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, এখানে আরো একটা জিনিস তোমাদের উল্লেখ্য আছে, যেটা হচ্ছে দেখবে তোমাদের এখান থেকে অতটা যে জিনিসগুলো জিজ্ঞেস করে, যেমন তোমার ওই রেঞ্জগুলো যেখানে যেখানে তোমার কি বলে রেডিও ওয়েভস, বিভিন্ন ওয়েভস যে রেঞ্জ দিয়ে ফ্লো করে, ঠিক আছে, ধরো আমি ফর এক্সাম্পল বলছি রেডিও ওয়েভ, ঠিক আছে, তো সে রেডিও ওয়েভ কোথা দিয়ে ফ্লো করে, ঠিক আছে, বা জোনস কোথা দিয়ে করে, এইগুলো থেকে জেনারেলি কোশ্চেন্স আসে, ঠিক আছে। আর এখান থেকে যেটা কোশ্চেন আসে অ্যাটমসফিয়ার থেকে, সেটা হচ্ছে ওই একটা টপিক আছে লিথোস্ফিয়ার, ঠিক আছে। লিথোস্ফিয়ার কি জিনিস, ঠিক আছে, প্রত্যেক কটা স্ফিয়ার, ধরো বায়োস্ফিয়ার, লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে, এই রকম প্রত্যেকটা স্ফিয়ার গুলোকে একটু পড়ে রাখবে যে এই স্ফিয়ারটা কোনটাকে বোঝায়, ঠিক আছে, ওই স্ফিয়ারটা কোনটাকে বোঝায়, এইভাবে প্রত্যেকটা স্ফিয়ারের আন্ডারস্ট্যান্ডিংটা একটুখানি করে রাখবে, ঠিক আছে। এইরকম এর থেকে বাইরে আর কিছু ডিটেলে অ্যাজ জিজ্ঞেস করে না, পার্সেন্টেজ ছোটবেলায় জিজ্ঞেস করতে, এখন আর করে না। তবে এখান থেকে যেগুলো জিজ্ঞেস করে সেইগুলো হচ্ছে যে ধরো এনভায়রনমেন্ট রিলেটেড কি কি অ্যাক্ট আছে, ঠিক আছে, যেটাকে বলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, ইআইএ অ্যাক্ট, ঠিক আছে। ওই ইআইএ অ্যাক্টগুলো কিন্তু তোমাদের কোশ্চেনে জিজ্ঞেস করবে, মানে ইন্ডিয়াতে কি কি এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাক্টস আছে, ঠিক আছে। তারপর এনভায়রনমেন্ট রিলেটেড আর একটা জিনিস আছে যেটা হচ্ছে পিপিএম, পার্টস পার মিলিয়ন, ঠিক আছে। তারপর তোমার ধরো এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, AQI, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু যেগুলো যেগুলো বললাম এগুলো একটু নোট করবে। মানে AQI নিয়ে একটা কিন্তু কোশ্চেন আসে। AQI কেন আসে? কারণ ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে গোটা বিশ্বের মানে 7 মোস্ট পলিউটেড স্টেটস এক্সিস্ট করে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিক দিয়ে, ঠিক আছে। ভারতবর্ষের 7টা স্টেট হচ্ছে বিশ্বের দরবারে সব থেকে পলিউটেড স্টেটসগুলোর মধ্যে এক একটা, ঠিক আছে। এই রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে কোশ্চেনগুলো আছে এইগুলোকে কিন্তু একটু দেখবে, ঠিক আছে। যেরকম যেরকম টপিকগুলো বললাম এগুলো দেখবে, তাহলেই হবে। ব্যাস, আজকে তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে। তোমাদের কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ এখানেই শেষ করে দেওয়া।
তোমরা কিন্তু কি বললাম স্যার? AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, PPM পার্টস পার মিলিয়ন, ঠিক আছে, এই জিনিসগুলো একটু পড়বে, ঠিক আছে। তার ইন্ডিকেটরটা মানে AQI এর লেভেলগুলো কি কি আছে, কোন কোন লেভেলে কোন কোন, মানে বেশি নয়, জাস্ট আইডিয়া নেবে। AQI নিয়ে জিজ্ঞেস করতে পারে যে কোনটা হ্যাজার্ডাস, কোনটাকে বলে ঠিকঠাক, ঠিক আছে। এর একটা লেভেল আছে, একটা চার্ট আছে, ঠিক আছে। তো ওই লেভেলগুলো দেখবে। দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুব পুয়ার, সবাই জানি আমরা, কিন্তু তার লেভেলটা কত, ওদের একটা স্ট্যান্ডার্ড আছে, বেঞ্চমার্ক আছে, ঠিক আছে। ওই বেঞ্চমার্কটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার বলছি স্যার, স্যাটেলাইট গুলো কোন লেয়ারে থাকে? স্যাটেলাইট গুলো এই যে জিও স্টেশনারি লেভেলে থাকে, জিও স্টেশনারি যেটা বলে, এই যে দাঁড়াও তোমাদের যে জিস্যাট লেভেল যেটাকে বলে, জিস্যাট লেভেলটা এখানে লেখা আছে। না এই যে তোমাকে বলছি দাঁড়াও, এই লেভেলটা থাকে এই মেসোস্ফিয়ারে। দাঁড়াও মেটার নাম এই যে থার্মোস্ফিয়ারে থাকে না, তার পরের ওয়েভটাতে থাকে এই যে এক্সোস্ফিয়ারে। মানে এক্সোস্ফিয়ারে হচ্ছে, এটা আমি তোমাদের বলতে ভুলে গেছি, এগুলো ভালোই বলেছো, এটা এখানে লিখে দিচ্ছি। স্যাটেলাইটস, ঠিক আছে, জিওস্টেশনারি স্যাটেলাইটস, তারপর স্পেস স্টেশনস, ঠিক আছে, সেগুলো হচ্ছে সব এই স্তরটা থাকে। মানে একটা কম্পারেটিভ স্টাডি করলেই বুঝতে পারবে, দেখো যে ট্রোপোস্ফিয়ার, এখানে সব ওয়েদার কন্ডিশনস গুলো ঘটে, এখানে থাকা পসিবল না। স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা পসিবল না, কারণ তারপরে মেসোস্ফিয়ার সবথেকে কোল্ডেস্ট লেয়ার, আর তারপরে সবথেকে হটেস্ট লেয়ার আছে, আর তারপরে হচ্ছে রেডিও সমস্ত ওয়েভস গুলো থাকে। তাহলে একটাই স্তর পড়ে আছে, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার। এগুলো মানে একদম তুমি রিজনিং এর মাধ্যমেই বুঝতে পারবে যে কেন কোথায় থাকে, ঠিক আছে। এক্সোস্ফিয়ারটা মোটামুটি বাইরের দিকে চলে গেছি আর কি, আর্থের বাইরের দিকে, একদম সবথেকে আউটার মোস্ট লেয়ারে পৌঁছে গেছি আর কি। এক্সোস্ফিয়ার ক্রস করলেই তোমার চলে আসবে, স্পেস চলে আসবে। বা এটাকে মানে এর যদি আউটার পার্টকে আবার দেখো, এখানে এই যে ম্যাগনেটোস্ফিয়ার হিসেবে লিখেছি। এই লাইনটা আমি স্কিপ করে গেছিলাম, স্যাটেলাইটস আর স্টেশনস করে। ঠিক আছে, তোমাদের আর কিছু জিজ্ঞাসা আছে? না ম্যাম। রাহুলের একদমই কথা শোনা যাচ্ছে না, রাহুল কোথায়? রাহুল আছে, রাহুলের অডিও প্রবলেম আছে, তাই কখনো জিজ্ঞেস করছিল, তখন শুনতে পাবে। ওই তো মাইক্রোফোন কাজ করছে না। ওকে, ঠিক আছে আজকে এই পর্যন্ত। ঠিক আছে, আজকে তাহলে লিভ করছি। হ্যাঁ, বাই স্যার ম্যাডাম ম্যাম আসছি, স্যার আসছি। হ্যাঁ, আসছি। ওকে ওকে।